ভাবুন তো, এমন এক সরু জলপথের কথা যা হঠাৎ একদিন বন্ধ হয়ে গেলে পুরো বিশ্বের অর্থনীতি থমকে যাবে, জ্বালানির অভাবে অন্ধকার হয়ে যাবে এশিয়ার বড় বড় দেশগুলো। হ্যাঁ, আমি কথা বলছি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট মালাক্কা প্রণালীর কথা। প্রতিদিন বিশ্বের প্রায় 25 থেকে 30% সামুদ্রিক বাণিজ্য এবং এশিয়ার প্রায় 80% জ্বালানি তেল এই পথ দিয়েই যায়। আর এই অতি গুরুত্বপূর্ণ জলপথের বুকেই এবার এক বিশাল চাল চলেছে ইন্দোনেশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার ভূরাজনীতিতে রীতিমতো ঝড় তুলেছে ইন্দোনেশিয়া। মালাক্কা প্রণালীতে মোতায়েন করেছে তুরস্কের তৈরি প্রাণঘাতী আঙ্কা ড্রোন। 2026 সালের মে মাসের সর্বশেষ তথ্য অনুযায়ী ইন্দোনেশিয়ার নৌবাহিনী রিয়াও দ্বীপপুঞ্জের তানজুং পিয়াংয়ে তাদের তুর্কি আঙ্কা ড্রোনের জন্য একটি পূর্ণাঙ্গ অপারেশনাল হেডকোয়ার্টার স্থাপন করেছে। এই তানজুং পিয়াং ঘাঁটিটি ভৌগোলিকভাবে মালাক্কা প্রণালী, সিঙ্গাপুর প্রণালী, বিতর্কিত উত্তর নতুনা সাগরের দক্ষিণ চীন সাগরের অংশ, একেবারে দোরগোড়ায় অবস্থিত। এখন প্রশ্ন হলো, ইন্দোনেশিয়ার কাছে ঠিক কতগুলো আঙ্কা ড্রোন আছে এবং এর পেছনে খরচ কত হয়েছে? 2023 সালে প্রায় 300 মিলিয়ন মার্কিন ডলারের একটি মেগা চুক্তির আওতায় ইন্দোনেশিয়া তুরস্ক থেকে মোট 12টি আঙ্কা ড্রোন কেনে, যার মধ্যে 6টি তুরস্ক থেকে আসছিল এবং বাকি 6টি প্রযুক্তি ট্রান্সফার হয়েছিল। ইন্দোনেশিয়ার নিজস্ব পিটিডিআই কারখানায় এই 6টি ড্রোন তৈরি করার কথা ছিল। এই ড্রোনটি একটানা 30 ঘন্টা আকাশে উঠতে পারে, 30,000 ফুট উঁচুতে উঠতে পারে এটি, অর্থাৎ 30,000 ফুট অ্যালটিটিউড এটির রয়েছে, এবং স্যাটেলাইট বা স্যাটকম প্রযুক্তির কারণে 2500 কিলোমিটার দূর থেকেও নিখুঁতভাবে অপারেট করা যায়। শুধু তাই নয়, এতে রয়েছে শক্তিশালী রাডার এবং তুরস্কের বিখ্যাত মাম এল বা মাম সি এর মতো লেজার গাইডেড স্মার্ট বোমারু ক্ষমতা। অর্থাৎ তুরস্ক শুধু তাদেরকে এই ড্রোনটি দিয়েই ক্ষান্ত নয়, ড্রোনের সাথে যে লেজার গাইডেড মিসাইল এবং যে মিসাইলগুলো নিক্ষেপ করা প্রয়োজন সেই মিসাইলগুলোও সরবরাহ করেছে। আপনারা হয়তো বুঝতেই পারছেন, ইন্দোনেশিয়ার এই পদক্ষেপের পেছনে গভীর সামরিক কৌশল রয়েছে। আগে যেখানে কোনো ঘটনা ঘটার পর নৌবাহিনী জাহাজ পাঠাতো, এখন এই ড্রোনের মাধ্যমে তারা সক্রিয় প্রতিরোধ বা প্রোঅ্যাক্টিভ ডিফেন্স করবে। বিশেষ করে উত্তর নতুনা সাগরে চীনের ক্রমবর্ধমান আগ্রাসন ঠেকাতে এবং মালাক্কা প্রণালীতে জলদস্যুতা এবং অবৈধ অনুপ্রবেশ রোধে এই অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। এখানেই শেষ নয়, এই পুরো অঞ্চলে রয়েছে পরাশক্তিগুলোর এক ভয়ঙ্কর খেলা। মালাক্কা প্রণালীতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর যৌথভাবে টহল দিলেও পর্দার আড়ালে সবচেয়ে বড় পরিদর্শক বা ওয়াচার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের 7ম নৌবহর, ইউএস নেভি 7th ফ্লিট। তারা চায় না চীন এই রুটে কোনো আধিপত্য বিস্তার করুক। অন্যদিকে চীনের রয়েছে মালাক্কা ডায়লেমা, অর্থাৎ যুদ্ধ লাগলে আমেরিকা যদি এই পথ বন্ধ করে দেয় সেই ভয়ে চীন এখন বিকল্প হিসেবে কম্বোডিয়ার রিয়াম নৌঘাঁটিতে বিশাল বিনিয়োগ করছে। এমনকি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার যে সীমানা সংঘাত, সেখানেও আমেরিকার পরোক্ষ কূটনীতি কাজ করছে, যাতে ওই অঞ্চলে চীনের একক প্রভাব রুখে দেয়া যায়। এই জটিল সমীকরণে ইন্দোনেশিয়া নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় তুরস্কের সাথে সম্পর্ক আরও মজবুত করছে। এমনকি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে তুরস্কের সাথে তাদের 5ম প্রজন্মের ফাইটার জেট কান ফাইটার জেটের 48টি কান ফাইটার জেটের চুক্তি হয়েছে ইন্দোনেশিয়ার, এবং কিজিল এলমা নিয়ে এই সাহা এক্সপো 2026-এ তারা চুক্তি করেছে, যেখানে তারা 12টি কিজিল এলমা ড্রোন নিতে যাচ্ছে তুরস্কের কাছ থেকে। তো আপনারা বুঝতেই পারলেন যে আধুনিক ভূরাজনীতিতে নিজেদের সমুদ্র সীমা রক্ষা করতে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী প্রযুক্তির সঠিক ব্যবহার কতটা জরুরি। যেখানে চীন ও আমেরিকা এই অঞ্চলে প্রভাব বিস্তারের জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের গুটি চালছে, সেখানে ইন্দোনেশিয়া তুরস্কের এই ড্রোন মোতায়েন করে পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য নিজেদের পক্ষে নিয়ে আসতে চাইছে। আপনাদের মতে ইন্দোনেশিয়ার এই আঙ্কা ড্রোন মোতায়েনের দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসন ঠেকাতে কতটুকু বড় ভূমিকা পালন করবে, এবং আমেরিকার এই এলাকায় একক কর্তৃত্ব দূর করবে কিনা, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াচার বা পরিদর্শকের ভূমিকা আগামী দিনে এই অঞ্চলে নতুন কি ধরনের উত্তেজনার জন্ম দিতে পারে, আপনারা জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আরও এ ধরনের তথ্যবহুল ও ভূরাজনৈতিক ডিফেন্স ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ডিফেন্স ডাইনামিক্স সত্য প্রচারে কুণ্ঠিত বোধ করে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।